করোনায় আরও ৩৩ জনের মৃত্যু। স্বাধীনতার চেতনা ধ্বংসের উদ্দেশ্যে ১৫ আগস্টের হত্যাকাণ্ড বললেন প্রধানমন্ত্রী। সাবেক সেনা কর্মকর্তা সিনহা নিহতের ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা। বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ২ বাংলাদেশি সহ নিহত শতাধিক। জম্মু কাশ্মীর ও লাদাখকে নিজেদের দেখিয়ে পাকিস্তানের মানচিত্র প্রকাশ। দেখছেন এটিএন নিউজ। ৩টা নিউজ আওয়ারে আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী জলি। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। জানাবো বিস্তারিত, তবে শুরুতেই worldometers.info অনুসারে বিশ্বের সর্বশেষ করোনা পরিস্থিতি। সারা বিশ্বে আক্রান্ত ১,৮৭,২০,৪৭৩ জন, সুস্থ হয়েছেন ১,১৯,৩৬,৪১৭ জন এবং এই পর্যন্ত মৃত্যু হয়েছে ৭,০৪,৬৪৫ জনের। এদিকে বাংলাদেশে মোট আক্রান্ত ২,৪৬,৬৭৪ জন, সুস্থ হয়েছেন ১,৪১,৭৫০ জন এবং এই পর্যন্ত মৃত্যু হয়েছে ৩,২৬৭ জনের। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে, আর এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩,২৬৭ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ২,৬৫৪ জন। বুধবার দুপুরে করোনা ভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ২৪ ঘন্টা যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ২,৬৫৪ জন। এ পর্যন্ত শনাক্ত ২,৪৬,৬৭৪ জন। ২৪ ঘন্টা শনাক্তের হার ২৩.৭৮% এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০.৩৫%। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১,৮৯০ জন। এ পর্যন্ত সুস্থ ১,৪১,৭৫০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭.৪৬%। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৩ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন ৩,২৬৭ জন কোভিড-১৯ আক্রান্ত হয়ে। স্বাধীনতার চেতনাকে ধ্বংস করাই ছিল সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার মূল উদ্দেশ্য। জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল আজকে বেঁচে থাকলে দেশ ও সমাজকে অনেক কিছু দিতে পারত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দুপুরে শেখ কামালের ৭১তম জন্মদিনে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। এই প্রথম সরকারিভাবে এই দক্ষ ক্রীড়া সংগঠকের জন্মদিনের পালনের উদ্যোগ নিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মরণ করলেন ৭৫-এর ১৫ আগস্ট নিহত পরিবারের সদস্যদের। আর সেই সঙ্গে বঙ্গবন্ধু কন্যার আক্ষেপ, যাদের পদোন্নতি দিয়েছিলেন জাতির পিতা, সেই তারাই নৃশংস এই হত্যাকাণ্ডের বিচারের পথ আইন করে বন্ধ করেছিল। ওই ছোট্ট বয়স থেকে সে খুব দায়িত্বশীল ভূমিকা পালন করত। আজকে কামাল আমাদের মাঝে নেই, কিন্তু আজকে তার সৃষ্টি আবাহনী ক্লাব এখনো আছে। একটা মানুষের মাঝে যে এই যে বহুমুখী প্রতিভা, এটা সত্যি বিরল ছিল। পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে তার ভূমিকা, সেটাও অপরিসীম। তিনি একাধারে ছিলেন মুক্তিযোদ্ধা, সংস্কৃতি ও ক্রীড়া সংগঠক। অসাধারণ প্রতিভার অধিকারী এই মানুষ স্বাধীনতার পর থেকেই নানা অপপ্রচারের শিকার হয়েছেন। বলছি বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ সন্তান শেখ কামালের কথা। এ নিয়ে আরো জানাচ্ছেন মহসিন কবির। বঙ্গবন্ধু পুত্র শেখ কামাল সরাসরি অংশ নিয়েছেন মুক্তিযুদ্ধে। খেলাধুলা এবং সংস্কৃতি সব অঙ্গনে ছিলেন দক্ষ সংগঠকের ভূমিকায়। তার হাত ধরেই প্রতিষ্ঠা পেয়েছে আবাহনী ক্লাব। ক্রীড়াক্ষেত্রে বিশ্ব দরবারে বাংলাদেশের যে পরিচিতি, তার সূচনাও তার হাত ধরেই। আমাদের একটি
পাড়াভিত্তিক আমাদের একটি ক্লাব ছিল আবাহনী, সে আবাহনীর বিভিন্ন শাখা প্রশাখা ছিল। আমার এসে বললো যে ওইখানে স্বাধীন বাংলা ফুটবল টিমের যে আন্দোলন হয়েছিল, যেখানে খেলা হচ্ছিল বিদেশের মাটিতে, স্বাধীন বাংলা ফুটবল টিম পতাকা উড়িয়েছে, সেই ওইখানকার তরুণদেরকে নিয়ে আমরা একটা টিম করব। স্বাধীনতা পরবর্তী সময়ে শেখ কামালের বিরুদ্ধে জঘন্য অপপ্রচারে নেমেছিল ষড়যন্ত্রকারীরা। অথচ 1973-এর 15ই ডিসেম্বরের সেই রাতে সর্বহারা ভেবে তার গাড়িতে গুলি চালিয়েছিল পুলিশ। নর্থডাম কলেজের উল্টো দিকে একটা গাড়ি, টয়োটা গাড়ি দাঁড়ায় আছে। আমাদের বলে চল জিজ্ঞেস করি, ওটা এসবির গাড়ি। কি জানি কি মনে করছে জানি না, ওরা গাড়ি আমাদের গাড়ি আগানো দেখে টান দিছে। আমাদের গাড়িটা খালি টার্ন নিয়ে ইন্ডাস্ট্রিজ ব্যাংকের ওখানে পার্কিং করে ডাক দিবে ওদেরকে যে কি ঘটনা, কোথায় কেমনে। তো গাড়ি থামার সঙ্গে সঙ্গে বৃষ্টির মতো গুলি। 75-এর 15ই আগস্ট মাত্র 26 বছর বয়সে ঘাতকের বুলেট কেড়ে নিয়েছে শেখ কামালকে। এরপরও থেমে থাকেনি অপপ্রচার। 75 পরবর্তী 21 বছর জানতে দেয়া হয়নি সঠিক ইতিহাস, কিন্তু সত্য সে তো চিরন্তন। তাই স্বমহিমায় উজ্জ্বল বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। শেখ কামাল ছিলেন দূরদর্শী ও গভীর চিন্তাবোধের অধিকারী এবং নির্লোভ নির্মোহ, যিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকেও ছিলেন অতি সাধারণ। তার 71তম জন্মবার্ষিকী উপলক্ষে আবাহনী ক্লাব ও বনানী কবরস্থানে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শেখ হাসিনা সুদক্ষ নেতৃত্বের মধ্যে শেখ কামালের রাজনৈতিক প্রতিশ্রুতি বিভাসিত, আর পাশাপাশি আমাদের হৃদয় মন্দিরে শেখ কামালের প্রতিচ্ছবি চিরজাগরুক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, যুব তারুণ্যের অহংকার শেখ কামালের জন্মদিনে তার প্রতি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের বিনম্র শ্রদ্ধা। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে ক্রীড়া সংগঠক মুক্তিযোদ্ধা শেখ কামালের 71তম জন্মবার্ষিকীতে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা। সকাল 8:30টায় রাজধানীর ধানমন্ডিতে আবাহনী ক্লাব প্রাঙ্গণে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে বনানী কবরস্থানে শেখ কামালের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর ফাতেহা পাঠ করেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এছাড়া এই দিনটি উপলক্ষে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচিও পালন করবে। জানাবো অন্য প্রসঙ্গে। কক্সবাজারের টেকনাফে সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদের নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। বাহারছড়া চেকপোস্টের ইনচার্জ লিয়াকত ও টেকনাফ থানার ওসি প্রদীপ সহ 9 জনের বিরুদ্ধে সকালে কক্সবাজার আদালতে মামলা দায়ের করেন নিহতের বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। আদালত র্যাবকে মামলা তদন্ত করে 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন। গত 31 জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুরে বাহারছড়ায় পুলিশের তল্লাশি চৌকিতে সাবেক মেজর সিনহা রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হন। এই ঘটনায় যুগ্ম সচিব পর্যায়ের চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে আহ্বায়ক করে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনা তদন্তে মঙ্গলবার মাঠে নেমেছে এই কমিটি। যেন র্যাবের মাধ্যমে মামলাটার তদন্ত করা হয় এবং আদালত এটা মঞ্জুর করেছে। কারণ আমরা ওখানে মনে করেছি এটা ন্যায় বিচার এটা একটু লেন্দি হতে পারে, এত লেন্দি আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি এটা খুব দ্রুত কাজ করতে, যেন জিনিসটার একটা এফেক্ট থাকে। সেই জন্য পুরনো একটি মামলা ছিল যেটা র্যাব পুলিশ করেছিল, ওই মামলার বিষয়ে কি কোনো না আমরা জানি না, ওইটা না ওইটা নয়। লেবাননের রাজধানী বৈরুতে রাসায়নিক মজুদ রাখার গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 100 জন নিহতের ঘটনায় দেশটিতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। অন্তত 4000 মানুষ আহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
2750 টন অ্যামোনিয়াম নাইট্রেটের গুদামে বিস্ফোরণ এই হতাহত বলে নিশ্চিত করেছে লেবানন সরকার। এই ঘটনায় শোক ও উদ্বেগ জানিয়েছেন বিশ্ব নেতারা। ভয়াবহ বিস্ফোরণে শুধু বৈরুত নয়, 150 মাইল দূরের আইল্যান্ড অফ সাইপ্রাসও কেঁপে ওঠে। বিস্ফোরণের পর 1 ঘন্টার মতো ঘটনাস্থলের ধারে কাছে কেউ যেতে পারেনি। যখন পৌঁছানো গেল তখন আশপাশে ধ্বংসস্তূপের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল রক্তাক্ত প্রাণহীন দেহগুলো। মারাত্মক আহত অবস্থায় বহু মানুষ কাতরাচ্ছিলেন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করার অবস্থাও ছিল না। অন্যান্য দিনের মতোই সবকিছু স্বাভাবিক চলছিল, কিন্তু মঙ্গলবার সন্ধ্যার বিস্ফোরণে মুহূর্তেই শোকের শহরে পরিণত হয় বন্দরনগরী বৈরুত। কালো ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে যায় আকাশ। বিস্ফোরণের ভয়াবহতায় রাজধানীর ছোট বড় অনেক ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়। বিকট শব্দে বেশিরভাগ ভবনের কাঁচ টুকরো টুকরো হয়ে যায়। কাঁচের আঘাতে অনেকে আহত হয়েছেন। অন্তত 3টি হাসপাতাল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, আরও 2টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লেবাননের প্রেসিডেন্ট মাইকেল আউন নিশ্চিত করেছেন এটি ছিল লেবাননের ইতিহাসে ভয়াবহতম রাসায়নিক বিস্ফোরণ। তিনি জানান 2013 সাল থেকে বন্দরের কাছে একটি অরক্ষিত গুদামে 2750 টন অ্যামোনিয়াম নাইট্রেট মজুত করে রাখা হয়েছিল। সেখানে আগুন ধরার পরই বিকট শব্দে বিস্ফোরণ হয়, আর তাতেই ভয়াবহ এই হতাহতের ঘটনার সাক্ষী হতে হলো লেবানিজদের। এই ঘটনায় বন্দরের কাছে থাকা অনেক মানুষ তাদের ঘর হারিয়েছেন। বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ার পর শেষ সহায় সম্বলটুকুও বাঁচাতে পারেননি। বৈরুত বন্দর প্রায় ধ্বংস হয়ে গেছে, যে বন্দর দিয়ে দেশের 50 ভাগের বেশি আমদানি রপ্তানি কার্যক্রম চলত। এমন এক সময়ে লেবানন রক্তাক্ত হলো যখন ব্যাপকভাবে অর্থনৈতিক সংকট ও করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলা করছে দেশটি। রাষ্ট্রপতি আউন দেশ জুড়ে 2 সপ্তাহের জরুরি অবস্থা জারির পক্ষে মত দিয়েছেন, তবে বিষয়টি চূড়ান্ত হবে মন্ত্রিসভার জরুরি বৈঠকে। এছাড়া জরুরি সহায়তা ফান্ড হিসেবে 100 বিলিয়ন লিরা বা $66 মিলিয়ন ছাড় করার ঘোষণা দিয়েছেন তিনি। আর প্রধানমন্ত্রী হাসান দিয়াব বুধবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। উদ্বেগ ও সমবেদনা জানিয়ে লেবাননকে সহায়তার ঘোষণা দিয়েছে বিভিন্ন দেশ। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ শুরু হয়েছে। 5 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী দিয়াব। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এদিকে লেবাননের বিস্ফোরণে এখন পর্যন্ত 2 বাংলাদেশি নিহতের খবর জেনেছে দূতাবাস। বৈরুত দূতাবাসের লেবার কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন জানান যে স্থানে বিস্ফোরণ হয়েছে তার আশেপাশেই আনুমানিক 3 থেকে 4 হাজার বাংলাদেশি থাকেন। নিহত 2 জনের একজন ব্রাহ্মণবাড়িয়ার মেহেদি, অন্যজন শরীয়তপুরের মিজান। আরও কয়েকজনের মৃত্যুর খবর যাচাই বাছাই করছে দূতাবাস। এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ জাতিসংঘের মিশনে কাজের জন্য লেবাননে আছে। বিস্ফোরণে সেই জাহাজটি তেমন ক্ষতি না হলেও 21 জনের আহত হওয়ার খবর জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। পরিচ্ছন্ন নগরীর জন্য প্রয়োজন নাগরিক এবং কর্তৃপক্ষের সচেতনতা। সামাজিক দায়বদ্ধতা থেকেই 8 বছর ধরে ঈদুল আজহায় এই সচেতনতার বিষয়টি নিয়ে কাজ করছে এটিএন নিউজ। আর এই ভূমিকার প্রশংসা করেছেন ঢাকার 2 সিটি মেয়র। এটিকে অনন্য উদাহরণ হিসেবে দেখছেন তারা। একে আজাদের রিপোর্ট। একটা সময় ছিল যখন দিনের পর দিন কোরবানির পশুর বর্জ্য পড়ে থাকতো সড়কে, অলিগলি, ড্রেনে। এর দুর্গন্ধে দুর্বিষহ হয়ে উঠত নগরবাসীর জীবন। এখন অনেকটাই বদলে গেছে সেই পরিস্থিতি। নিজের আঙিনা ও এর আশপাশ পরিচ্ছন্ন রাখা কেবলই কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব, নাকি দায় আছে নাগরিকদেরও? মানুষকে সচেতন করার প্রয়াসে 8 বছর আগে মাঠে নামে এটিএন নিউজ। আমাদের কাছে তো দাবি করে যে আমরা যেন বলে দেই। আমি আসলে ওই মানুষটির বা ওই মানুষগুলোর কাছে দাবি করেছি যে ওয়াই নট ইউ, আপনি তো আমাকে বলছেন আপনার বাড়ির ময়লাটা কেন মেয়র পরিষ্কার করে দিবে, কোরবানিটা তো আপনি করলেন, মাংসটা তো আপনি ঘরে নিয়ে চলে গেলেন, তারপরে বাকিগুলা কেন অন্যরা। একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার তাগিদে ঈদুল আজহার এ সময়টাতে রাজধানীর এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়ায় এটিএন নিউজ টিম। এই শহরের মানুষের কাছে একটি বার্তাই পৌঁছে দিতে, তা হলো আমার শহর আমার দায়িত্ব।
তো এটি নিউজকে অনেক অবশ্যই ধন্যবাদ দিচ্ছি যে তারা এই ধরনের প্রোগ্রাম ক্রিয়েট করতেছে, প্রোগ্রাম ক্রিয়েট করে মানুষকে সচেতনতা বাড়াতেছে এবং এই সচেতনতা বাড়ানোর কারণে কিন্তু আগের থেকে মানুষ কিন্তু এখন অনেক ডেভেলপ হয়ে আসতেছে। মানুষ ভুল করতেছে, আপনাদের কিছু থেকে শিখতেছে, তো শিক্ষাটার মাধ্যমে কিন্তু ভালো একটা পরিস্থিতি যায়। গণমাধ্যম নিছক বিনোদনের জন্য নয়, রয়েছে সামাজিক দায়বদ্ধতাও। এবারের পারফরমেন্সে নিশ্চয়ই এটি নিউজ নয়, আমি বলছি যে সব মানুষ, সবাই যারা পার্টিসিপেট করেছেন, সবাই যারা ভালোবেসে এই শহরে আছেন, ঘরে আছেন, নিয়ম মানছেন, কোরবানির নিয়মটাও মেনেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়ম মেনেছেন, ঘরে থেকে নিয়ম মেনেছেন, সুস্থ আছেন এবং শেষ পর্যন্ত মানে নারীর টানে আসলে এইখানেই আছেন। তো তাদের সকলের সাফল্য আমার কাছে মনে হয় এটা। কোরবানির পশুর বর্জ্য অপসারণে বেড়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশনের তৎপরতা। এবার মেয়রদের 24 ঘন্টার চ্যালেঞ্জ পূরণ হয়েছে অনেকটাই। যে প্রোগ্রামটা যেটা আছে আমার শহর আমার দায়িত্ব, এটি অবশ্যই নগরবাসীকে যে কোনো অনুপ্রেরণা দিয়েছে। সিটি কর্পোরেশনের কাউন্সিলররা সহ, মহিলা কাউন্সিলর সহ, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী সহ তারাও কিন্তু একটা অনুপ্রাণিত হয়েছে যে আমার শহর আমার দায়িত্ব। এটি নিউজের এই অনুষ্ঠানটা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে, বিশেষ করে জনগণের, ঢাকা শহরের আমরা যারা বাস করি আমাদের মধ্যে একটি দায়িত্বশীলতা এবং সচেতনতা বৃদ্ধি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর জন্য আমি এটি নিউজকে ধন্যবাদ জানাই। ঈদুল আজহার মতো রাজধানী পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক বছর জুড়েই, এই প্রত্যাশা সবার। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। গেল কয়েক বছর ধরেই কোরবানির ঈদে কাঁচা চামড়ার দাম নিয়ে হাহাকার একটি নিয়মিত ঘটনা। সিন্ডিকেট নিয়ে পাল্টাপাল্টি দোষারোপ আর নগদ অর্থের স্বল্পতার অজুহাতও বেশ পুরনো। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, কাঁচা চামড়ার দাম এত কম কেন? মফিদুল তপ্পু রিপোর্টে দেখুন এই প্রশ্নের উত্তর। প্রতি বছরের মতো এবারও ঈদের আগে কাঁচা চামড়ার দাম ঠিক করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। তবে সরকার নির্ধারিত মূল্য ছিল গত বছরের চেয়ে প্রায় 26% কম। সেই হিসাবে ট্যানারি মালিকরা একটি 25 বর্গফুটের লবণযুক্ত চামড়া কিনবেন প্রতি বর্গফুট 35 থেকে 40 টাকা দরে। অর্থাৎ আড়তদার পর্যায়ে 25 বর্গফুট লবণযুক্ত চামড়ার সর্বোচ্চ বিক্রয় মূল্য হবে 1000 টাকা। ঈদ মৌসুমে শ্রমিকদের উচ্চ মজুরি, সারা বছরের গোডাউন ভাড়া, বিদ্যুৎ বিল, লবণ কেনা বাবদ খরচ এবং মুনাফা হিসাবের মধ্যে ধরলে সেই 1000 টাকা থেকে বাদ পড়বে প্রায় 350 টাকা। অর্থাৎ আড়তদাররা মৌসুমী ব্যবসায়ীদের কাছ থেকে একটি 25 বর্গফুটের গরুর চামড়া কিনতে সর্বোচ্চ 650 টাকা খরচ করবেন। মৌসুমী ব্যবসায়ীরা কি এত জটিল হিসাব কষে মাঠ পর্যায়ে কাঁচা চামড়া কিনেছেন? বড় বড় মাল কিনতেছি 7, 7.5, 800 টাকা কিনতেছি। তো সরকারি রেটের হিসাবের সাথে তো মিলে না। আপনি এত দাম, বেশি দাম দিয়ে কিনতেছেন, বেচবেন কার কাছে? সবাই কিনতেছে, আমাকে কিনতে হবে। 400 করে পড়ছে। 400 করে। আপনি এখন চাচ্ছেন কত করে? আমি চাচ্ছি 600 হইলে বেচবো। মৌসুমী ব্যবসায়ীর কাছে যেটা 30 ফিট, এটা আমার কাছে কিন্তু 25 ফিট। 200-250 টাকা ডিফারেন্স নরমালি হয়ে গেল। পার্শ্ববর্তী দেশ ভারত আন্তর্জাতিক বাজারে কিছুটা প্রক্রিয়াজাত করা ওয়েট ব্লু চামড়া রপ্তানি করছে প্রতি বর্গফুট সর্বোচ্চ 50 রুপি করে। বাংলাদেশি টাকায় হিসেব করলে যার মূল্য প্রায় 60 টাকা। একই মানের চামড়া বাংলাদেশে উৎপাদন খরচ পড়ে 70 থেকে 85 টাকা। যেহেতু আর্টিফিশিয়াল লেদার দিয়ে প্রচুর পরিমাণে গুডস তৈরি করা হচ্ছে, জ্যাকেট, জুতো ইত্যাদি তৈরি করা হচ্ছে, লেদারের দাম আর আগের মতো নেই। সুতরাং 20 বছর আগে আমরা চামড়ার কত দাম পেতাম, এই বেঞ্চমার্কিংটা আসলে এখন আর আমাদের জন্য খুব একটা কাজ। মাত্র কয়েক বছর আগেও দেশে যে কাঁচা চামড়ার দাম উঠত 2 থেকে 4000 টাকা, সেখানে এখন তার দাম সর্বোচ্চ 6 থেকে 650 টাকা। গবেষক ও অর্থনীতিবিদরা এমন করুণ দশার ব্যাখ্যা দিয়েছেন বাজার বিশ্লেষণ করেই। আমাদের যে পরিমাণ চামড়া উৎপাদন হয় তার 50% আমরা নিজেরা ব্যবহার করি এবং 50% আমরা রপ্তানি করে থাকি প্রসেস লেদার হিসেবে। এবং আমাদের প্রসেস চামড়ার মূল বাজারটি হচ্ছে চীনে। চীন সাম্প্রতিককালে আমাদের দেশ থেকে চামড়া আমদানি কমিয়ে দিয়েছে এ কারণে যে চীন থেকে প্রস্তুতকৃত চামড়ার দ্রব্য মার্কিন যুক্তরাষ্ট্রে যেটি বিক্রি হতো সেখানে এখন 25% বাড়তি শুল্ক আরোপ করার ফলে কোভিড এর আগে থেকেই তাদের ওখান থেকে চামড়ার চাহিদা কমে গিয়েছিল। এবং কোভিড এর কারণে যেহেতু এখন ভোক্তাদেরও চাহিদা কম, সুতরাং সেই জায়গাতে আরো বড় ধস হয়েছে, সেটি সহজে অনুমেয়। আবার আমাদের দেশের ভিতরেও চামড়ার পণ্যের যে বছরটি শেষ হয়েছে সেখানে প্রায় 28% কম প্রবৃদ্ধি ছিল। তার মানে হচ্ছে যে বিগত বছরেরও বিপুল পরিমাণ চামড়া যেগুলো
প্রসেস লেদার ছিল সেগুলো আমরা ব্যবহার করতে। সার্বিক বিবেচনায় সামনের বছরগুলোতে কাঁচা চামড়ার দাম খুব একটা বাড়ার সম্ভাবনা দেখছেন না এই খাত সংশ্লিষ্টরা। তাদের মতে খুঁজতে হবে অন্য উপায়। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, ৩টা নিউজ আওয়ারের সময় হলো বাজে দৃষ্টির বিরতির। ফিরে এসে আরো থাকছে। জেকেজির সাবরিনা আরিফের বিরুদ্ধে ডিবির চার্জশিট। করোনায় আরো ৩৩ জনের মৃত্যু। স্বাধীনতা চেতনা ধ্বংসের উদ্দেশ্যেই ১৫ আগস্টের হত্যাকাণ্ড বললেন প্রধানমন্ত্রী। সাবেক সেনা কর্মকর্তা সিনহা নিহতের ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা। বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ২ বাংলাদেশি সহ নিহত শতাধিক। জম্মু কাশ্মীর ও লাদাখকে নিজেদের দেখিয়ে পাকিস্তানের মানচিত্র প্রকাশ। সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে আবার আমন্ত্রণ জানাচ্ছি ৩টা নিউজ আওয়ারে। দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন যে পুলিশের গুলিতে সাবেক মেজর সিনহার মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই কিন্তু কক্সবাজারে সেনাপ্রধান এবং আইজিপির যৌথ ব্রিফিং শেষ হয়েছে। আর এই ব্রিফিং জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কক্সবাজার থেকে আমাদের প্রতিনিধি অর্পণ বড়ুয়া। যুক্ত হচ্ছি তার সঙ্গে। অর্পণ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, এই যে কিছুক্ষণ আগে ব্রিফিংটি শেষ হলো, ইতিমধ্যেই আমরা জানি এবং এও জানি যে ওসি এবং ইনচার্জ সহ ৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এবং এই ব্রিফিং এ কি উঠে এসেছে, তাদের সম্পর্কে কোনো টানাপোড়েন হয়েছে কিনা বা এই সম্পর্কে বিস্তারিত আমাদের কি জানাবেন? জলি, নিশ্চয় আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আজকে কক্সবাজারের একটি হোটেলে বাংলাদেশ পুলিশের আইজিপি এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান তারা আসলে একই সাথে তারা গত কিছুদিন আগের যে সাবেক মেজর সিনহা নিহতের ঘটনা, সেই ঘটনার বিস্তারিত আসলে তারা ব্রিফিংয়ের মধ্যে তুলে ধরেছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান দাবি করছেন বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ যেহেতু তারা জনগণের সাথে কাজ করে, তারা অতীতের ন্যায় তারা একই সাথে আসলে জনগণের সাথে কাজ করে যাবেন। পাশাপাশি মেজর সিনহার নিহতের ঘটনায় যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধেও সেনাবাহিনীর পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করার জন্য সুপারিশ করা হয়েছে এবং এই ধরনের ঘটনার যাতে আর না হয়, পুলিশ বলছেন যেহেতু তারা জনগণের বন্ধু হয়ে কাজ করে, সেজন্যই এই ধরনের ঘটনা যাতে আর না হয়, তারা সেজন্য আন্তরিকভাবে কাজ করবেন। জলি, আমি আরেকটি বিষয় যোগ করতে চাই। আপনি জানেন যে আজকে সকালে মেজর সিনহার বোন কক্সবাজারে এসেছেন এবং কক্সবাজারে এসে টেকনাফ থানার অফিসার ইনচার্জ বা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ এবং পাহাড়ছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত সহ ৯ জনের বিরুদ্ধে ইতিমধ্যে একটি কক্সবাজার আদালতে মামলা করেছেন এবং সেই মামলাটি তদন্তের জন্য র্যাবকে নির্দেশ দিয়েছে আদালত। 7 দিনের মধ্যে আসলে তদন্ত প্রতিবেদন আদালতে পৌঁছানোর জন্য আদালত র্যাবকে নির্দেশ দিয়েছেন। জলি, আমি আরেকটি বিষয় জানাতে চাই। আপনি ইতিমধ্যেই জেনেছেন এই ঘটনায় আরও একটি তদন্ত কমিটি হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমানকে আহ্বায়ক করে 4 সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়েছে। সেই কমিটিও আসলে গতকাল থেকে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে, তারা তদন্ত কাজ চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে আসলে আমি আরেকটি খবর জানাতে চাই। কক্সবাজারের পাহাড়ছড়া যেই ঘটনাস্থলটি ছিল, যেই জায়গাটিতে মূলত সাবেক মেজর সিনহা মারা গিয়েছে পুলিশের গুলিতে, সেই ঘটনাস্থল পরিদর্শন করার জন্য সেনাবাহিনীর প্রধান এবং বাংলাদেশ পুলিশের আইজিপি কিছুক্ষণ পরেই রওনা দিবেন বলে আমরা জেনেছি। যদি আমার হাতে ছিল আজকের যে সেনাপ্রধানের ব্রিফিং বা সাবেক মেজর রাশিদের জুনের যে মামলার যে বিষয়টি, তার সর্বশেষ খবর। জলি, অসংখ্য ধন্যবাদ অর্পণ বড়ুয়া। দর্শক, অর্পণ বড়ুয়া জানাচ্ছিলেন সেই ব্রিফিং সম্পর্কে এবং যে তদন্ত করার জন্য যে কমিটি গঠন করা হয়েছে সেই সম্পর্কে। এবং আপনারা ইতিমধ্যেই ব্রেকিং নিউজে দেখতে পাচ্ছেন যে আইজিপি বলেছেন যে এতে কিন্তু 2 বাহিনীর সম্পর্কের মধ্যে কোনো প্রভাব পড়বে না। এ নিয়ে বিস্তারিত অবশ্যই আপনাদেরকে জানাবো। চোখ রাখুন এটি নিউজের পর্দায়। যাচ্ছি অন্য প্রসঙ্গে। করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে মামলায় জেকেজির ডাক্তার সাবরিনা ও তার স্বামী আরিফুল হক চৌধুরী সহ 8 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ডিবি।
অভিযোগ প্রমাণিত হলে 7 বছরের সাজা হতে পারে এই দম্পতির। লাইসেন্স না থাকার পরও অখ্যাত প্রতিষ্ঠান জোবেদা খাতুন সার্বজনীন সংস্থা জেকেজি স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি পেয়েছিল করোনা নমুনা সংগ্রহের। আর এর পেছনে ছিলেন হৃদরোগ ইনস্টিটিউটের সাবেক রেজিস্ট্রার কার্ডিয়াক সার্জন ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী। তার হস্তক্ষেপেই স্বামী আরিফুল হক চৌধুরীর প্রতিষ্ঠান জেকেজি এই অনুমতি পায়। এরপরও শুধু নমুনা সংগ্রহের অনুমতি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে নমুনা নেয়া, বুথ খুলে নমুনা সংগ্রহের পাশাপাশি চলে ভুয়া করোনা রিপোর্ট দেওয়ার মতো গুরুতর অনিয়ম। এসব অভিযোগে প্রথমে জেকেজির সিইও আরিফুল হক চৌধুরী ও পরে ডাক্তার সাবরিনাকে গ্রেপ্তার করে তেজগাঁ থানা পুলিশ। পরে মামলাটি ডিবির কাছে হস্তান্তর হলে কয়েক দফা রিমান্ডে এনে গোয়েন্দারা আরিফ ও সাবরিনাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে। এতে তাদের অনিয়মের নানা বিষয়গুলো উঠে আসে। জাল সার্টিফিকেটস, নগদ টাকা, তারপরে টেস্টিং কিটস ইত্যাদি, ব্লাড কালেকশনের স্যাম্পল টিউব ইত্যাদি আমরা জব্দ করেছি। সিআইডি ফরেন্সিকেও এগুলি প্রমাণিত হয়েছে এবং অনেকে 161 ধারায় জবানবন্দি দিয়েছে 16 জন এবং 3 জনের 164 ধারায় জবানবন্দি আমরা নিয়েছি। তো সার্বিক তদন্তে আমরা এই মামলার যে ধরনের অপরাধ সংঘটিত হয়েছে এই অপরাধের বিষয়ে প্রমাণিত হয়েছে আমাদের কাছে। আর্থিকভাবে লাভবান হতেই সাবরিনা ও আরিফ দম্পতি করোনার ভুয়া রিপোর্ট দিয়ে মানুষের জীবন নিয়ে প্রতারণা করেছেন বলে অভিযোগ রয়েছে। এককভাবে না, এটা একটা 34, এটা একটা কমন ইন্টেনশন নিয়েই তারা সবাই মিলে এই প্রতারণাটা করেছে এবং প্রতারণায় বিভিন্ন পার্সন, বিভিন্ন যারা অ্যাকিউজড ইন্ডিভিজুয়ালি তারা ক্রাইমটা ইন্ডিভিজুয়াল লেভেলে তাদের কোর্স অফ অ্যাকশন ছিল, কোর্স অফ ক্রিমিনাল অ্যাক্ট ছিল। জেকেজির বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে শুরু থেকেই নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করে আসছিলেন ডাক্তার সাবরিনা। শুরুতে তাকে বাঁচাতে স্বামী আরিফ নানা কৌশল নিলেও শেষ রক্ষা হয়নি এই দম্পতির। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। হবিগঞ্জের বানিয়াচংয়ে হাওরের নিখোঁজ হয়েছে বাবা ছেলে এবং তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সকালে মৃতদেহ দুটি উপজেলার মুরাদপুর ইউনিয়নের রহমতপুর 5 কিরির হাওরে ভাসমান দেখে উদ্ধার করে স্থানীয়রা। নিহতরা হলেন আজমিরিগঞ্জ উপজেলার শিবপাশা হুকরা গ্রামের আলী নূর ও তার ছেলে খোকন। স্থানীয়রা জানায় 12 জন যাত্রী নিয়ে ছোট একটি ইঞ্জিন চালিত নৌকা গতকাল শিবপাশা থেকে রহমতপুর যাচ্ছিল। বিকেলে রহমতপুর গ্রামের কাছে 5 কিরির হাওরে পৌঁছলে নৌকাটি পানিতে ডুবে যায়। স্থানীয়রা 9 জনকে উদ্ধার করলেও নিখোঁজ থাকেন 3 জন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দুলন আক্তার নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করে। এখনও নিখোঁজ দুলন আক্তারের ভাই আলী নূর ও তার ছেলে খোকন। করোনার এই দুঃসময়ে সুন্দরবনে পর্যটক নিষিদ্ধের সুযোগেও হরিণ নিধনে মেতে উঠেছে অসাধু চক্র। তারা বন থেকে হরিণ শিকার করে মাংস বিক্রি করছে। বন বিভাগের দাবি, হরিণ শিকার বন্ধে টহল জোরদার করছে তারা। মোংলা প্রতিনিধি নিজামুদ্দিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সুন্দরবনে বাস করা প্রাণীদের অন্যতম মায়াবী চিত্রা হরিণ। সর্বশেষ জরিপ অনুযায়ী সুন্দরবন এলাকায় 2 লাখ চিত্রা হরিণ আছে। তবে আছে হরিণ শিকারীও। বিগত কয়েক বছরে বন বিভাগের নজরদারিতে হরিণ শিকার অনেকটাই কমে এসেছিল, কিন্তু করোনার এই সময়ে আবারও হরিণ নিধনের খবর জানাচ্ছেন এলাকাবাসী। হরিণ শিকারী অসাধু চক্রের সদস্যরা জেলের ছদ্মবেশে বনের সংরক্ষিত অভয়ারণ্যে ঢুকে ফাঁদ পেতে হরিণ শিকার করে এনে মাংস বিক্রি করছে অনেকটা প্রকাশ্যেই। সুন্দরবন লাগোয়া যেসব পরিবার বসবাস করে, এতটা সুন্দর উপর নির্ভরশীল, যারা বিভিন্ন সময় বিভিন্ন বৈধ পথে পাস নিয়ে ঢোকে সুন্দরবনে, কিন্তু এই পাস নিয়ে বৈধতা ঢোকার সাথে সুন্দরবনের যে অনিয়ম করে যারা খাদ দিয়ে হরিণ শিকার করে, এই একটা চক্র বর্তমানে মোটামুটি বৃদ্ধি পেয়েছে। সবাই আমরা যদি তৎপর থাকি অবশ্যই এদের দমন করা সম্ভব। করোনার কারণে সুন্দরবনে পর্যটক নিষিদ্ধ, তাহলে হরিণ শিকারীরা বনে ঢুকছে কিভাবে? বনরক্ষীদের দাবি 24 ঘন্টায় টহল দিয়ে যাচ্ছেন তারা। লকডাউনের ভিতরে প্রায় মানে 50-এর মতো হরিণ বিভিন্ন জায়গায় আটক হয়েছে। আর জীবিত হরিণ অবমুক্ত করেছি, অনেক উদ্ধার আনছে, এখানে ছাড়ছি। এরকম জুলাই মাসে 2 দফায়, প্রথম দফায় 1টি হরিণ 15 কেজি মাংস, আর দ্বিতীয় দফায় 30 কেজি মাংস এই উদ্ধার করেন। অবৈধভাবে যারা হরিণ বা অন্য বন্যপ্রাণী শিকারের সাথে যুক্ত থাকে
তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। যদি আমরা কোনো কিছু অবৈধ কিছু পাই, তাদের বিরুদ্ধে সবসময় আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি। সুন্দরবন হরিণেরও অভয়ারণ্য হোক, প্রকৃতিপ্রেমীদের দাবি এটাই। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ঈদের ছুটির পর আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে সোনা মসজিদ স্থলবন্দরে। টানা 4 দিন বন্ধ থাকার পর সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়। সোনা মসজিদ স্থলবন্দর আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান বাবু জানান, ঈদের ছুটি উপলক্ষে গত 1 আগস্ট থেকে 4 আগস্ট পর্যন্ত বন্দরের আমদানি রপ্তানি বন্ধ ছিল। ছুটি শেষে আজ থেকে আবারও পুরোদমে কার্যক্রম শুরু হয়েছে। বেলা 11টার দিকে ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ শুরু হয়। জানাবো মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। বেশি লাভের আশায় বগুড়ায় অগ্রিম লাউ চাষ করছেন কৃষকেরা। জেলাটিতে সারা বছরই চাষ হয় বিভিন্ন সবজির, তবে শীতকালীন এই সবজি গ্রীষ্মকালে চাষ করে অনেকেই লাভবান হচ্ছেন। কৃষকরা জানান, মাত্র 22 শতক জমিতে লাউয়ের চারা রোপণ করেছেন। কিছুদিন পরেই 1.5 থেকে 200 লাউ বাজারে বিক্রি করতে পারবেন তারা, যার প্রতি পিস পাইকারি মূল্য কমপক্ষে 20 টাকা। এই লাউয়ের গাছ থেকে প্রায় 2 মাস ফলন আসবে এবং লাভবান হবেন বলে আশা কৃষকদের। আবারও সময় হলো বাজিদ স্টিল বিরতি নেবার। ফিরে এসে আরো যা থাকছে। অবসরে গেলেন স্পেনের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইকার ক্যাসিয়াস। বিরতি থেকে আবারও ফিরে এলাম 3টা নিউজ আওয়ারে। আর ফিরে এসে এবারে জানাবো দেশের বাইরের খবর। ভারতের জম্মু কাশ্মীর ও লাদাখকে নিজেদের ভূখণ্ড হিসেবে দেখিয়ে মানচিত্র প্রকাশ করেছে পাকিস্তান। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে একথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি জানান, মানচিত্রটির অনুমোদন দিয়েছে পাকিস্তানের মন্ত্রিপরিষদ। এখন থেকে এটিই হবে পাকিস্তানের মানচিত্র। ইমরান খান আরও বলেন, কাশ্মীরের জনগণের অধিকার ছিল স্বশাসিত হবার, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় এই অধিকারের প্রতি সম্মান দেখায়নি। তাই পাকিস্তান এই সিদ্ধান্ত নিয়েছে, কারণ পাকিস্তান কাশ্মীরকে সবসময় নিজেদের ভূখণ্ড মনে করে। পাকিস্তানের এ ধরনের পদক্ষেপের নিন্দা জানিয়ে একে হাস্যকর বলে উল্লেখ করেছে ভারত। কাশ্মীর নিয়ে এ পর্যন্ত 2টি যুদ্ধে জড়িয়েছে পাকিস্তান ও ভারত। ভারত শাসিত কাশ্মীরের অধিবাসীরা স্বশাসন অথবা পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়ার জন্য দীর্ঘদিন ধরে আকাঙ্ক্ষা প্রকাশ করে আসছে। জানাবো খেলার খবর। সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন স্পেনের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইকার ক্যাসিয়াস। মঙ্গলবার সামাজিক মাধ্যম টুইটারে ফুটবল থেকে বিদায়ের কথা জানান তিনি। গত বছর হার্ট অ্যাটাকের পর আর মাঠে নামেননি ক্যাসিয়াস। এরই সাথে শেষ করবো 3টা নিউজ আওয়ার। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। করোনায় আরো 33 জনের মৃত্যু।
স্বাধীনতার চেতনা ধ্বংসের উদ্দেশ্যেই 15 আগস্টের হত্যাকাণ্ড বললেন প্রধানমন্ত্রী। সাবেক সেনা কর্মকর্তা সিনহা নিহতের ঘটনায় 9 জনের বিরুদ্ধে মামলা। বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে 2 বাংলাদেশি সহ নিহত শতাধিক। জম্মু কাশ্মীর ও লাদাখকে নিজেদের দেখিয়ে পাকিস্তানের মানচিত্র প্রকাশ। জেকেজি সাবরিনা আরিফের বিরুদ্ধে ডিবির চার্জশিট। এবং অবসরে গেলেন স্পেনের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইকার ক্যাসিয়াস। দর্শক, এই ছিল 3টা নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। আর ATN নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন ST@SPSN এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ।